ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের জন্য আজকে মডেল কোশ্চেন নম্বর 3। এই মডেল কোশ্চেনগুলো রায়ান মার্টিনের যে প্রশ্নবিচিত্রা বই আছে সেইখান থেকে নেওয়া। তোমাদের কাছে এই বইটি থাকলে এই বইটির সঙ্গে তোমরা মিলিয়ে বিষয়টিকে বুঝতে পারো বা এখানে দেখেও তোমরা বিষয়টিকে বুঝতে পারো। এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষাতে আসবে। তো তোমরা যদি এই মডেল কোশ্চেনগুলো যে আলোচনা হচ্ছে যদি ভালো করে স্টাডি করতে পারো তাহলে আশা করা যায় পরীক্ষাতে ভালো নাম্বার পাবে। প্রথম কোশ্চেন রয়েছে, ঠান্ডা লড়াইয়ের প্রারম্ভিক ঘোষণা করেন কে? উইনস্টন চার্চিল। এখানে চার্চিল অপশান দেওয়া আছে। উইনস্টন চার্চিল 1946 খ্রিস্টাব্দে ওয়েস্ট মিনিস্টার কলেজে বক্তৃতা দেওয়ার সময় তিনি ইঙ্গিতে বুঝিয়েছিলেন ঠান্ডা লড়াই বিষয়টা কি। তাহলে ঠান্ডা লড়াইয়ের প্রারম্ভিক ঘোষণা করেছিলেন উইনস্টন চার্চিল। ঠান্ডা লড়াইয়ের এর দুটি মহান শক্তিধর রাষ্ট্র কি কি? তা ঠান্ডা লড়াই হয়েছিল কোন দুটি রাষ্ট্রের মধ্যে? সোভিয়েত রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। সোভিয়েত রাশিয়া সময়তান্ত্রিক দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী দেশ। যাতে না একটি মতাদর্শ অন্য মতাদর্শকে ছাপিয়ে যেতে পারে, মানে বিশ্বে যাতে না প্রভাব বিস্তার করে, সেই জন্যই ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়। যদিও ঠান্ডা লড়াই কোনো সময় দুইটি রাষ্ট্রের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে সরাসরি যুদ্ধ হয়নি। তাহলে অপশান বি, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঠান্ডা লড়াই হয়েছিল। ন্যাটো NATO গঠিত হয় শূন্যস্থান সালে। ন্যাটো শব্দের ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তাহলে এটা গঠিত হয়েছিল 1949 খ্রিস্টাব্দে। এই ন্যাটোটা ছিল একটা সামরিক সংগঠন। চুক্তি ও সংস্থাগুলি প্রতিষ্ঠার সময়কাল অনুসারে সাজাতে হবে। এখানে দেওয়া আছে সিয়াটো, OAS, স্যান্ট্রো এবং কমেকন। এই চুক্তি বা সংস্থাগুলি কোন সালে হয়েছিল সেটা তোমাদেরকে আগে অবশ্যই জানতে হবে। সিয়াটো 1955, OAS 1948, স্যান্ট্রো 1955, কমেকন 1949 খ্রিস্টাব্দে হয়েছিল। তাহলে সালগুলো আলোচিত হলো। এই সালগুলোকে ক্রমান্বয়ে সাজাতে হবে। এই সাজাতে গিয়ে কোন অপশানটা ঠিক হবে তোমাদের দেখতে হবে। ABCD কোন অপশানটা ঠিক হবে? এখানে ডি অপশানটা ঠিক। পাঁচেরটা বিবৃতি দেওয়া আছে। বিবৃতি এ, কারণ আর। বিবৃতি এতে বলা আছে, আভ্যন্তরীণ সংকটের কারণে সোভিয়েত ইউনিয়নের 1991 খ্রিস্টাব্দে পতন ঘটে। কারণে দেওয়া আছে, পেরিস্তৈরিকা নীতির ঠান্ডা লড়াইয়ের অবসানের জন্য দায়ী ছিল না। তাহলে কোনটা ঠিক কোনটা ভুল বা কোনটা কার কারণ হতে পারে? তাহলে দেখো ভালো করে, 1991 সালে কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। ভেঙে গিয়ে 17টি রাষ্ট্র তৈরি হয়। এটা কিন্তু ঠিক। কিন্তু কারণে যেটা বলা আছে, পেরিস্তৈরিকা নীতি ঠান্ডা লড়াইয়ের অবসানের জন্য দায়ী ছিল না। কিন্তু পেরিস্তৈরিকা নীতি গ্রহণ করেছিলেন গর্বাচেভ। তাহলে এই নীতিটার কারণেও কিন্তু ঠান্ডা লড়াইয়ের অবসান হয়েছিল। তাহলে কারণ কিন্তু ভুল। তাহলে কোন অপশনটা ঠিক হতে পারে? সে দাগের অপশনটা ঠিক হবে। এ ঠিক কিন্তু আর ভুল। বিশ্বে ঠান্ডা লড়াই চলেছিল কত বছর ধরে? প্রায় 46 বছর ধরে ঠান্ডা লড়াই চলেছিল। তাহলে ঠান্ডা লড়াই শুরু হয়েছিল 1946 সালে এবং শেষ হয়েছিল 1991 সালে। সাথে দাগেটা স্তম্ভ ক এবং স্তম্ভ খ দেওয়া আছে। স্তম্ভ কয়ে কয়েকজন রাষ্ট্রনেতার নাম দেওয়া আছে এবং স্তম্ভ ক্ষয়ে সেই রাষ্ট্রনেতা কোন দেশের রাষ্ট্রনেতা সেটা দেওয়া আছে। প্রথমে আছে নক্রুমা, সুকর্ণ, টিটো, নেহেরু। তাহলে আমরা জানি নেহেরু কোন দেশের লোক? নেহেরু হচ্ছে
ভারতের লোক। তাহলে 4A কোথায় কোথায় রয়েছে সেটা আমাদেরকে আগে জানতে হবে। তাহলে 4A তিনটিতে রয়েছে, তাহলে একটা অপশান গেল, এই অপশানটা ধরলে হবে না। তারপর দেখি নুক্রুমা। নুক্রুমা কোন দেশের লোক? নুক্রুমা ঘানার লোক। তাহলে 1B কোথায় আছে? শুধু এই অপশানটাতে রয়েছে, তাহলে দুটো অপশান মিলে গেছে, তাহলে এর অ্যান্সারটাই কিন্তু হবে। এবারে তোমরা মিলিয়ে দেখবে। তাহলে নুক্রুমা ঘানার লোক, সুকর্ণ ইন্দোনেশিয়ার লোক, টিটো যুগোস্লাভিয়া এবং নেহেরু ভারত। তাহলে এইভাবে তোমাদেরকে স্তম্ভগুলো মিলিয়ে করতে হবে। পঞ্চশীলের একটি নীতি কি ছিল? এখানে চারটা অপশান দেওয়া আছে, চারটা অপশান তোমরা দেখবে, কিন্তু এখানে অপশান হবে শান্তিপূর্ণ সহাবস্থান। পঞ্চশীল নীতি 1954 সালে সংগঠিত হয়েছিল ভারত এবং চীনের মধ্যে। সেইখানে 5টি নীতির কথা বলা হয়েছিল, সেই 5টি নীতির মধ্যে একটি নীতি এখানে লেখা রয়েছে শান্তিপূর্ণ সহাবস্থান। তাহলে এটাই তার অ্যান্সার। 9টা বিবৃতি 1-এ দেওয়া আছে 1941 সালে স্বাক্ষরিত হয় আটলান্টিক সনদ। বিবৃতি 2-তে আছে স্টালিন ও চার্চিল তেহরান ঘোষণায় স্বাক্ষর করেন। তাহলে বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই কিন্তু ঠিক। তাহলে কোন অপশানটা হতে পারে? দুটোই যেহেতু ঠিক, তাহলে সি এর অপশান বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই কিন্তু সত্য। জাতিপুঞ্জের সনদে শূন্যস্থান টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে। সনদের উদ্দেশ্য কয়টি? কয়টি উদ্দেশ্য? 4টি উদ্দেশ্য এবং নীতির সংখ্যা 7টি। জাতিপুঞ্জের সনদের 1 নম্বর ধারাতে 4টি উদ্দেশ্যের কথা লিপিবদ্ধ রয়েছে। সাধারণ সভায় শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাবটি গৃহীত হয়, শূন্যস্থান আছে, তারপরে আছে সালে। তোমরা সবাই জানো শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাবটি 1950 খ্রিস্টাব্দের 3রা নভেম্বর গ্রহণ করা হয়েছিল। সাধারণ সভা এই শান্তির জন্য ঐক্যের প্রস্তাবটি গ্রহণ করেছিলেন। বিবৃতি 1 প্রথমে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল 11। বিবৃতি 2 নিরাপত্তা পরিষদের প্রধান কাজ বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। তাহলে বিবৃতি 1-এ যেটা রয়েছে সেটা কিন্তু ঠিক। নিরাপত্তা পরিষদের প্রথমে সদস্য সংখ্যা ছিল 11, মানে 5 জন স্থায়ী এবং 6 জন অস্থায়ী। এখন কত আছে? এখন 5 জন স্থায়ী এবং অস্থায়ী 10 জন। তাহলে বিবৃতি 1 ঠিক। বিবৃতি 2 নিরাপত্তা পরিষদের প্রধান কাজ বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করা, এটাও ঠিক। তাহলে কোন অপশানটা হবে? অপশান সি বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সত্য। মহাসচিবকে জাতিপুঞ্জের তৃতীয় উপাদান বলেছেন কে? এটা হচ্ছে ইচেল বার্চ। তবে এই সমস্ত উক্তিগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। পরের কোয়েশ্চেন, বিশ্ব ব্যাংক কাদের নিয়ে গঠিত? প্রথমে আছে গভর্নরদের পর্ষদ, পরিচালক পর্ষদ, তারপরে দেওয়া আছে জিজ্ঞাসা চিহ্ন, তারপরে দেওয়া আছে কর্ম দপ্তর। তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন যে অংশটা রয়েছে সেখানে কোন অপশানটি হবে? এখানে একজন সভাপতির প্রয়োজন রয়েছে, তাহলে অপশান ডি অ্যান্সার হবে। ইউনেস্কো এর কার্যালয় কোথায় অবস্থিত? প্যারিসে অবস্থিত। ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে রয়েছে। ইউনেস্কো ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ইউনেস্কোর ফুল ফর্ম এটা। IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর কাজ কি? এর কাজগুলো এখানে 4টা দেওয়া আছে, সেই 4টা কাজের মধ্যে কোনটা ঠিক হবে? IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আন্তর্জাতিক অর্থ ভান্ডার, এর কাজটা কি? এর কাজটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তা করা। যে রাষ্ট্রগুলো বাণিজ্য করছে একে অপরের সঙ্গে, তাদেরকে সহায়তা করা হচ্ছে এই IMF এর কাজ। তাহলে প্রথমের
অপশানটা ঠিক হবে। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সহায়তা প্রদান করা IMF এর কাজ। বিবৃতি এতে বলা রয়েছে অপ্রথাগত নিরাপত্তার সঙ্গে দীর্ঘমেয়াদী প্রভাব জড়িত থাকে। এটা কিন্তু ঠিক। অপ্রথাগত নিরাপত্তা বলতে যেমন হচ্ছে মহামারী, পরিবেশ দূষণ, দারিদ্রতা, উদ্বাস্তু, অভিবাসন, এইগুলো কিন্তু অপ্রথাগত নিরাপত্তার সঙ্গে জড়িত, যেগুলোর কিন্তু সমস্যার সমাধান করা সহজে সম্ভব নয়, মানে এর দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে। মানে বিবৃতি এ ঠিক। তাহলে কারণে কি আছে? একদিনে হঠাৎ করে অপ্রথাগত সমস্যাগুলি গড়ে ওঠে না, এর পশ্চাতে থাকে বিবিধ কারণ। এগুলি ধীরে ধীরে অপ্রথাগত সমস্যার জন্ম দেয়। এটা কিন্তু ঠিক। অপ্রথাগত সমস্যাগুলি একদিনে জন্ম হয় না, এগুলো হচ্ছে আস্তে আস্তে করে এই সমস্যাগুলো সৃষ্টি হয় এবং এই সমস্যাগুলো সমাধান করার জন্য বিশ্বের সমস্ত রাষ্ট্রকে এগিয়ে আসতে হয়। তাহলে দেখা যাক কোন অপশানটা ঠিক হতে পারে। অপশান এটা অ্যান্সার হবে এ ও আর উভয়ই ঠিক, যেটা আমরা আলোচনা করলাম, এবং আর মানে রিজন হলো এর সঠিক ব্যাখ্যা। তাহলে বিবৃতি এতে যেটা বলা আছে সেটা কিন্তু আর এর কারণের সঠিক ব্যাখ্যা। মানব নিরাপত্তার প্রাথমিক লক্ষ্য কি? মানব নিরাপত্তার প্রাথমিক লক্ষ্য হচ্ছে ব্যক্তিকে সুরক্ষা প্রদান করা। ব্যক্তি যদি সুরক্ষিত না হয় তাহলে মানব নিরাপত্তার লাভটা কি? সেই জন্য মানব নিরাপত্তার প্রথম লক্ষ্যটাই হবে ব্যক্তিকে সুরক্ষা প্রদান করতে হবে, তাহলেই মানব নিরাপত্তা সুনিশ্চিত হবে। এ বি এম চুক্তি সম্পাদিত হয় শূন্যস্থান আছে তারপরে সালে। তাহলে এ বি এম জিনিসটা কি? ABM এর ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি প্লাস্টিক মিসাইল। এই চুক্তিটা সম্পাদিত হয়েছিল 1972 খ্রিস্টাব্দে। তাহলে 1972 খ্রিস্টাব্দে কোন কোন চুক্তি সম্পাদিত হয়েছিল? সল্ট 1, ABM এবং BWC এর ফুল ফর্ম হচ্ছে বায়োলজিক্যাল ওয়েপন্স কনভেনশন। মানে জৈবিক যে অস্ত্রগুলো রয়েছে সেগুলোকে মজুত রাখা এবং তৈরি করা নিষিদ্ধ করা হয় 1972 সালে। তাহলে আমরা জানতে পারলাম 1972 সালে কি কি চুক্তি হয়েছিল এবং কার কার মধ্যে হয়েছিল। এই ABM চুক্তিটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে সম্পাদিত হয়েছিল। যারা স্বেচ্ছায় নিজের দেশ ত্যাগ করে তখন তাকে কি বলে? তখন তাকে বলা হবে অভিবাসন। দেখো এখানে উদ্বাস্তু শব্দটাও কিন্তু লেখা আছে। দেশ ত্যাগ করা, দেশ ত্যাগ করা কিন্তু উদ্বাস্তুকেও বোঝায় এবং অভিবাসনকেও বোঝায়, কিন্তু এখানে একটা পার্থক্য আছে। উদ্বাস্তু নিজের ইচ্ছা ছাড়া এক স্থান থেকে অন্য স্থানকে যাওয়াকে বোঝাবে, কিন্তু অভিবাসন হচ্ছে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় দেশ ত্যাগ করাকে বোঝাবে। কোনো একটি ভালো ছেলে বা মেয়ে তারা ডাক্তারি পড়ছে, ইঞ্জিনিয়ারিং করছে, তারা ভারতবর্ষে ভালো বেতন মাইনে পাচ্ছে না, তারা কি করবে? দেশ থেকে অন্য দেশে চলে যাবে ভালো থাকার জন্য, ভালো টাকা পাওয়ার জন্য, উন্নত জীবনযাপন করার জন্য। এটাকে বলা হবে তোমার অভিবাসন। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের MCQতে পার্ট অনুযায়ী আলোচনা করা আছে, সেখানে গিয়ে বিষয়টিকে ভালো করে বুঝে নিতে পারো। গোলকীয় দারিদ্রতা হলো, গোলকীয় দারিদ্রতা বলতে বিশ্ব দারিদ্রতা। বিশ্ব দারিদ্রতা কাকে বলে? দরিদ্র সীমার নিচে যারা বসবাস করে তারাই হচ্ছে দরিদ্র। দারিদ্রতার একটা সীমারেখা আছে, সেই সীমারেখার নিচে যারা বসবাস করবে তারাকে বলা হবে দরিদ্র। কোভিড-19 মহামারী শুরু হয়েছিল কোথায়? চীনের উহান শহরে। তোমরা সবাই জানো চীন থেকেই কোভিড-19 মহামারী শুরু হয়েছিল। সাইলেন্ট স্প্রিং বইটির রচয়িতা কে? বইটির রচয়িতা র্যাচেল কারসন। সাইলেন্ট স্প্রিং বলতে নিস্তব্ধ বসন্ত। এই বইটিতে র্যাচেল কারসন এই যে আমরা কৃষিক্ষেত্রে জমিনে কীটনাশক প্রয়োগ করি, DDT প্রয়োগ করি,
সেগুলা যে কতটা খারাপ সেই বিষয় নিয়ে এই বইটি লিখেছিলেন রেচেল কারসন। 1940 খ্রিস্টাব্দে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের প্রদান করেন কোন অধিবেশনে? লাহোর অধিবেশনে। লাহোর অধিবেশনে 1940 খ্রিস্টাব্দে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের উদ্ঘাটন করেন। তাহলে দ্বিজাতি তত্ত্বটা কি? দ্বিজাতি তত্ত্বটা হচ্ছে এটাই, ভারতবর্ষে দুটি জাতির অবস্থান রয়েছে, একটি হচ্ছে হিন্দু আর একটি মুসলিম। তাহলে হিন্দুদের জন্য যদি ভারতবর্ষ হয়, তাহলে মুসলিমদের জন্য আলাদা পৃথক রাষ্ট্রের প্রয়োজন রয়েছে। সেই জন্যই পরবর্তীকালে 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান এবং 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়। দুটো রাষ্ট্র, ধর্মের ভিত্তিতে রাষ্ট্রের সৃষ্টি হয়। র্যাডক্লিফ লাইন সীমানা নির্ধারিত করে কোন দুটি দেশের মধ্যে? ভারত এবং পাকিস্তানের মধ্যে র্যাডক্লিফ লাইন রয়েছে। 1947 সালের 17ই আগস্ট স্যার র্যাডক্লিফ এই ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা নির্ধারিত করেন। ভারতে উদ্বাস্তু সমস্যার প্রভাব যে দুটি রাজ্যের উপর গভীরভাবে পড়ে সেই দুটি রাজ্য কি কি? পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ। পাঞ্জাবের ওপাশে রয়েছে পাকিস্তান। পাকিস্তানে যারা সংখ্যালঘু হিন্দু তারা ভারতে আসার চেষ্টা করছে। এপাশে আমাদের পশ্চিমবঙ্গে এপাশে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে যারা সংখ্যালঘু বাঙালি তারা পশ্চিমবঙ্গে আসার চেষ্টা করছে। এই নিয়ে পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাবে উদ্বাস্তু সমস্যাটা সবসময়ের জন্য প্রকট। সম্প্রতি মায়ানমার থেকে ভারতে আসা শরণার্থী তারা কি নামে পরিচিত? তাদেরকে বলা হয় তোমার রোহিঙ্গা। রোহিঙ্গা হচ্ছে মায়ানমার থেকে ভারতে আসছে, তারা ভারতের শরণার্থী। পুনর্বাসন নীতি ঘোষণা করেন কে? পুনর্বাসন নীতি ঘোষণা করেন জওহরলাল নেহেরু। ভারত যখন স্বাধীন হয়ে যায়, স্বাধীন হয়ে যাওয়ার পরে এপাশে বাংলাদেশ ও পাশে পাকিস্তান থেকে যেসব সংখ্যালঘু হিন্দুরা ভারতে আসছে তাদের জন্য খাওয়া দাওয়া জায়গা ইত্যাদির ব্যবস্থা করে তখনকার দিনের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। তিনি এই পুনর্বাসন নীতিটা ঘোষণা করেছিলেন। রাজনৈতিক দল হল এমন একটি সংঘ যার একটি নির্দিষ্ট কাঠামো আছে। মন্তব্যটি করেছেন কে? মন্তব্যটি করেছেন মরিস দুভারজা। এদের মধ্যে কোনটি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য নয়? তাহলে একটি ছাড়া বাকি সবগুলোই কিন্তু রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। সমমতাদর্শ, সুনির্দিষ্ট কর্মসূচি, দলীয় পতাকা বা দলীয় চিহ্ন প্রতীক এগুলো কিন্তু সবই রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। কিন্তু এখানে পেশাগত গোষ্ঠীর স্বার্থ রক্ষা এটা কিন্তু রাজনৈতিক দলের বৈশিষ্ট্য নয়, তোমাদের সিলেবাসে নেই। রাজনৈতিক দল ছাড়াও আরেকটি দল আছে যেটাকে স্বার্থ গোষ্ঠী বলে। সেই স্বার্থ গোষ্ঠী যে শ্রেণীভাগ রয়েছে সেই একটি স্বার্থ গোষ্ঠীর কাজ হচ্ছে পেশাগত গোষ্ঠীর স্বার্থ রক্ষা। এদের মধ্যে কোনটি রাজনৈতিক দলের কাজ নয়? তাহলে রাজনৈতিক দলের কাজ হচ্ছে বাকি সবগুলো একটি বাদ দিয়ে প্রার্থী মনোনয়ন করা রাজনৈতিক দলের কাজ, সরকারের বিরোধিতা করা রাজনৈতিক দলের কাজ, আইন প্রণয়ন করা রাজনৈতিক দলের কাজ। কোনো রাজনৈতিক দল যখন সরকার প্রতিষ্ঠা করে তখন কিন্তু সেই রাজনৈতিক দলটাই কিন্তু আইন প্রণয়ন করে। কিন্তু সংস্কৃতির প্রসার কোনো রাজনৈতিক দলের কাজ নয়। তুমি কি খাবে কি পরবে এটা কি রাজনৈতিক দল স্থির করে দেবে? না, তাহলে রাজনৈতিক দলের কাজ নয় সংস্কৃতির প্রসার। ভারতীয় জাতীয় দল হিসাবে স্বীকৃতির জন্য কোনো রাজনৈতিক দলকে কমপক্ষে কটি রাজ্যে উপস্থিত থাকতে হবে? কমপক্ষে 4টি রাজ্যে তাকে উপস্থিত থাকতে হবে। কোন একটি দল চাইছে সে নিজেকে জাতীয় দল হিসাবে স্বীকৃতি পেতে, তাহলে ভারতবর্ষে যে 28টি রাজ্য আছে, অঙ্গরাজ্য আছে, সেই 28টি অঙ্গরাজ্যের মধ্যে যে কোনো 4টি রাজ্যে তাকে উপস্থিত অবশ্যই থাকতে হবে। মানে সেই দলকে কিছু সংখ্যক ভোট পেতে হবে। দেখো পরের কোয়েশ্চেনটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। সাধারণভাবে আঞ্চলিক ভাবাবেগের উপর ভিত্তি করে আঞ্চলিক দলগুলির উদ্ভব ঘটে। তাহলে আঞ্চলিক ভাবাবেগ এবং আঞ্চলিক দল হতে হবে। দেখা যাক পরে কি আছে। এ
আঞ্চলিক দল 1949 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। তাহলে এ যে দলটি, সেই দলটি নির্বাচন করতে হবে, সেই দলটির নাম কি? সেই দলটার এখানে নাম দেওয়া আছে এ। সেটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1949 খ্রিস্টাব্দে। এই দলে প্রতীক চিহ্ন হল দুটি পাহাড়ের মাঝখানে উদিত সূর্য, রাইজিং সান। তাহলে এ আঞ্চলিক দলটি কোনটি? এ আঞ্চলিক দলটি হচ্ছে তামিলনাড়ুর ডিএমকে। তাহলে এই ডিএমকে যে আঞ্চলিক দলটি, এটি 1949 সালে প্রথম, ভারতবর্ষের প্রথম আঞ্চলিক দল, যেটা ভাষার ভিত্তিতে গঠিত হয়েছিল। এইভাবে তোমাদেরকে আগে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, তারপর তোমাকে অপশানে যেতে হবে। বিবৃতি 1-এ আছে ভারত শ্রীলঙ্কার সম্পর্ক অবনতি ঘটছে। বিবৃতি 2-তে আছে ভারতের শত্রু রাষ্ট্র চীনের সঙ্গে শ্রীলঙ্কার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। তাহলে ভারতের সঙ্গে শ্রীলঙ্কার কিন্তু সম্পর্কের অবনতি অবশ্যই ঘটছে। তার কারণ হিসাবে আমরা দেখতে পারি শ্রীলঙ্কার সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। এই কারণেই কি ভারতের সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্কের অবনতি ঘটছে? দেখা যাক কোন অপশানটা হতে পারে। দেখো অপশান বি। বিবৃতি 2 হলো বিবৃতি 1-এর কারণ। তাহলে আমরা যেটা আলোচনা করলাম যে শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটছে, তার একটি মাত্র কারণ শ্রীলঙ্কার সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কোন দেশ সর্বপ্রথম ভারতের অনলাইন পেমেন্ট অ্যাপ্লিকেশন ভীম কে গ্রহণ করেছে? ভুটান। ভুটান হচ্ছে প্রথম যে পেমেন্ট অ্যাপ্লিকেশন অ্যাপ ভীম, সেটাকে গ্রহণ করেছে। তোমরা সবাই গুগল পে, ফোনপে দ্বারা টাকা লেনদেন করো, কিন্তু ভারতের একটি নিজস্ব পেমেন্ট অ্যাপ্লিকেশন আছে যার নাম হচ্ছে ভীম। ভারতের যে এই ভীম অ্যাপ্লিকেশনটি, এটা ভুটান প্রথম গ্রহণ করেছিল তার পেমেন্টের জন্য। মার্কিন গোয়েন্দা সংস্থার নাম কি? মার্কিন গোয়েন্দা সংস্থার নাম CIA। এরকম BCD অপশানে যেগুলো দেওয়া আছে সেটা কোন না কোনো দেশের গোয়েন্দা সংস্থা। এগুলো সম্পর্কে পরবর্তী সেটে রয়েছে, সেখানে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব। ভারত রাশিয়া মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়, শূন্যস্থান আছে, তারপর সালে। তার ভারত রাশিয়ার সঙ্গে মৈত্রী চুক্তি সম্পাদিত হয়েছিল 1993 খ্রিস্টাব্দে। যদিও ভারতের সঙ্গে রাশিয়ার মৈত্রী চুক্তি সম্পাদিত হয়েছিল 1971 খ্রিস্টাব্দে, কিন্তু 1991 খ্রিস্টাব্দে রাশিয়া ভেঙে যাওয়ার পর বা সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া গঠিত হওয়ার পর ভারত রাশিয়ার মধ্যে প্রথম মৈত্রী চুক্তি 1993 সালে সম্পাদিত হয়েছিল। পঞ্চশীল চুক্তি যখন সম্পাদিত হয় তখন চীনের প্রধানমন্ত্রী কে ছিলেন? তখন চীনের প্রধানমন্ত্রী ছিলেন চৌ এন লাই এবং ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। প্রথম পারমাণবিক বিস্ফোরণ যে নামে পরিচিত, এটা ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়েছিল পরীক্ষামূলকভাবে, সেটা নাম হচ্ছে স্মাইলিং বুদ্ধ। আমরা যে আগের সেটগুলো আলোচনা করেছিলাম সেখানে কিন্তু এই কোশ্চেনটা বারবার আসছে। 1974 সালে রাজস্থানের পোখরানে ভারত প্রথম পারমাণবিক পরীক্ষামূলকভাবে বিস্ফোরণ ঘটায়। NPT তে স্বাক্ষরকারী রাষ্ট্রের সংখ্যা কয়টি? 191টি রাষ্ট্র NPT তে স্বাক্ষর করেছিল, যদিও ভারত এই NPT তে স্বাক্ষর করেনি। ঠিক আছে, ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান থেকে তৃতীয় সেটের 40টি MCQ প্রশ্ন আমরা আলোচনা করলাম। ঠিক আছে, দেখবে, পড়বে, যত দেখবে ততই কিন্তু মনে থাকবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।